ভাইপোর দুয়ারে বিপদ, আর সেই বিপদের কথা আমি জানতে পারার পরে আজকে গলাটা ভেঙে গেছে ক্লান্তির জন্যই শুধু। তবু আমি আজ প্রতিবেদন নিয়ে এলাম, কারণ এইটা আপনাদেরকে জানানো খুব জরুরি বলে মনে হলো। দেখুন, সিবিআই এবার খোলা ছাড় পাচ্ছে। কেন্দ্র এবং রাজ্যে একসঙ্গে সরকার হওয়ার জন্যই শুধু নয়, একটা আইনি বদল আসছে। খুব তাড়াতাড়ি সেই আইনি বদল আসবে এবং রাজ্য পুলিশ বাধ্য হবে সিবিআইকে সহায়তা করতে। এই যে বিস্তারিতটা বলবো, একটু গলাটা ভেঙে গেছে বলে আপনাদের হয়তো একটু সমস্যা হবে, তার জন্য আমি একটু কথা কম বলে আজ অন্য পথে প্রতিবেদন শোনাবো বলে ঠিক করেছি। কারণ ভাইপোর দিল্লির বাবা বলে যে হুঙ্কার দিয়েছিলেন, তার কথাই সেই যে দিল্লির বাবা, তিনি এখন বাংলায়। আর তার উপস্থিতিতেই এক বড় পরিবর্তনের সূচনা হতে চলেছে, যাতে ভাইপোর বিপদ একেবারে দুয়ারে এসে গেছে। আমি ছবিও দেখাবো তার, সেই সঙ্গে এক অশরীরীর গল্প শোনাবো আমি, সেই অশরীরীর কথাও শোনাবো আপনাদের। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। এখন ভাইপোর দুয়ারে বিপদ কেমন ওত পেতে আছে, কেমন করে কড়া নাড়ছে, ভাইপো বাড়ি আছো, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। আজ না শুরুতেই বললাম না, একটু অন্যভাবে শোনাবো। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায়, তখন কয়েকটা পুরনো হুঁশিয়ারি তাকে শুনিয়ে নি। হ্যাঁ, অমিত শাহ এই প্রতিবেদন দেখবেন না, কিন্তু আপনারা তো দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে অমিত শাহ এগুলো শোনেননি বা জানেননি তা নয়, তিনি পাত্তা দেননি, তিনি জবাব তো এবার দেবেন। প্রথমেই শুনুন, নির্বাচনের প্রচারে হাওড়ার জগৎবল্লভপুরে কি বলেছিলেন পিসির ভাইপো, শুনুন সেটা, তারপর বিচার করুন কেন জগৎবল্লভপুরের মতো আসনেও বিজেপি জিতেছে, তৃণমূল নয়। শুনুন। গুজরাটের গুন্ডারা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। আর আপনার যদি সৎ সাহস থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। গুজরাটের গুন্ডা কাকে বলেছিলেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তো। হ্যাঁ, তিনি বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্যে যত দুষ্কৃতী আছে তাদের তিনি উল্টো করে সোজা করবেন। এই সোজা করার মানেটা আর উল্টো করার মানেটা তো ভালোই বোঝেন, সেটা তো হবে। কিন্তু এই দেখুন, যাকে আপনি বলেছেন না গুজরাটের গুন্ডা, তিনি কেমন দাপটের সঙ্গে কলকাতা বিমানবন্দর থেকে শহরে ঢুকছেন, দেখুন। বলেছিলেন সৎ সাহস যদি থাকে তবে আসবেন, সেটা দেখাতেই তৈরি হয়ে এসেছেন। আমি জানাচ্ছি ভাইপো বাবুকে, আপনার ইচ্ছা পূরণ হবে। সিবিআই বড় পদক্ষেপের খোলা ছাড় পেয়েছে। আমি বলবো সেই ছাড়টা কেমন, কেমন ছাড় যেটা পিসি আটকে রেখেছিলেন। সেই খোলা ছাড় পাওয়ার আগে আরেকবার দেখুন না আপনি, মানে ভাইপো আরামবাগে কি বলেছিলে। 7 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতায় পার পেয়ে গিয়েছিল বাংলা। 2021-এর সেই নিয়ন্ত্রণহীন সন্ত্রাসের কথা বাঙালি ভোলেনি। আক্রমণটা হয়তো ছিল বিজেপি কর্মীদের ওপর, কিন্তু আঘাতটা লেগেছিল গোটা বাংলার, বাংলার সংস্কৃতিতে আঘাত লেগেছিল। এত রক্ত, এত রক্ত। এই দেখুন না, দেখুন আরেকবার দেখুন, দিল্লির বাবা এসে গেছেন।
মুর্শিদাবাদের জলঙ্গিতে গিয়েছিলেন ভাইপো, সেখানে গিয়ে আরও গরম গরম কথা আপনাদের মনে আছে, কিন্তু আমি আলাদা করে বেছে রেখেছি তো, সৌজন্যে এবিপি আনন্দ, তাদের ভিডিও থেকেই আমি নিয়েছি, এগুলো নিয়ে বেছে রেখেছি কোনগুলো আপনাদের শোনাবো। ভাইপো বলেছিলেন, কি বলেছিলেন আগে শুনুন, তারপর বলছি। তো ফল ঘোষণা অবধি দাঁতে দাঁত চেপে কষ্ট হলেও আপনারা অপেক্ষা করুন, ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। কি বলেছিলেন? সুদে আসলে জবাব দেবেন। কার সুদ কার আসল? আপনার কাছে যে কারি কারি দুর্নীতির টাকা, যে টাকায় আপনি ক্লাব চালান, সেই ক্লাবের ভবিষ্যৎ কি আমি কয়েকদিনের মধ্যেই ফাঁস করব, সব বলবো সেই টাকা কোথা থেকে আসছিল। কিন্তু বলেছিলেন তো সুদে আসলে জবাব দেবেন। এই দেখুন, এই দেখুন, গুজরাটের গুন্ডা, দিল্লির বাবা, তিনি ওই সুদে আসলে জবাব দিতেই এসেছেন। অমিত শাহের এই সফর তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নয়, তিনি কোনো সরকারি কাজে আসেননি, দলের কাজে। কিন্তু এসেই তিনি দক্ষিণেশ্বরে পুজো দিয়েছেন সবার আগে। দক্ষিণেশ্বরে গিয়ে মা ভবতারিণীকে আরতি করে এসছেন, আসলে শক্তির আরাধনা করেছেন। এবার তো শক্ত হাতে শক্তি প্রদর্শন করতে হবে। বাংলার মানুষ শক্তি দেখিয়ে দিয়েছে। ভাইপো তুমি কোথায়? তুমি তো গৃহবন্দী ভাইপো। শান্তিনিকেতন নামের বাড়িটার দরজায় খিল এঁটে দিয়েছ। লোকের মুখে শুনছি সন্ধ্যের পর আলোও জ্বলছে না আর বাড়িতে। শুনেছি তো একটা লাখ টাকার ঝাড়বাতি আছে। ঝাড়বাতিটা জ্বলছে? জ্বলছে না মনে হয়, জ্বলছে না মনে হয়। শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, সেই যে বংশ পরম্পরায় ঠাকুর পরিবারের শান্তিনিকেতন, আর আপনি রাজ্যে অশান্তি ছড়ানোর শখ কষতেন যে এই বাড়িতে বসে, তার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। এটাও বাংলাকে, বাঙালিকে অপমান করা। সামনে দুর্গাপুজো হতো, সেই মণ্ডপে যাওয়ার রাস্তাটা বন্ধ থাকতো, কিন্তু দেখুন আজ কেমন ফাঁকা সেই বাড়ির সামনেটা। কলকাতা পুলিশের সেই ব্যারিকেডে নেই, নীল চেয়ারগুলো কেমন যেন একা একা দাঁড়িয়ে আছে। বড় মায়া লাগছিল ওই চেয়ারগুলোর জন্য। ওই চেয়ারে বসেই তো আপনাকে পাহারা দেওয়া হতো, কোনো প্রয়োজন ছিল না, আপনাকে কেউ মারতে যেত না, কিছু নয়। আপনি জেড প্লাস ক্যাটাগরির যে নিরাপত্তা পেয়েছিলেন, সেটা পাওয়া যায় যারা আক্রান্ত অতীতে হয়েছেন তাদের। আপনি তো কোনোদিনও এমন কিছুর মুখোমুখি হননি, আন্দোলনও করেননি, খালি বলেছিলেন গুজরাটের দাঙ্গাবাজ দিল্লির বাবাকেও নাকি আপনি দেখে নেবেন। আরেকবার শুনে নিন ভাইপো বাবু, পারলে আপনিও শুনুন, আপনি কাটোয়ায় কি মারাত্মক অন্যায় কথা বলেছিলেন। যদি ভাবে কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম নিয়ে প্রচার করে আবার সিপিএম এর অনুন্নয়নের সন্ত্রাসের কালো দিনগুলো পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে আনবে, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে, তৈরি থেকো। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু করে ডিজেও বাজাবো গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়? ছিছি, এও এক অপমান জানেন। রবীন্দ্রসঙ্গীত আর ডিজে পাশাপাশি বাঙালি মেনে নিয়েছে, কারণ আপনি তো যুব নেতা ছিলেন, যুবরাজ, সেনাপতি, আপনার সব চ্যাংব্যাংরা বলতো কিসের জুড়ে। কিন্তু ও ভাইপো বাবু, পিসিমণি আর নেই। পিসিমণি ভাবছেন তিনি আছেন, কিন্তু নেই। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্বের ডিম্ব, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা মিলিয়ে দেওয়া যায় গানটার সঙ্গে। গানটার মধ্যে রয়েছে তো। কে বাঁচাবি? তোমাকে ধরতে এলে কে? রাজীব কুমারের দুয়ারে গিয়ে যেমন করে আটকে রেখেছিল সিবিআইকে, কে রাখবে? পিসিমণি নেই। বৌমা মানে আপনার স্ত্রী যদি সোনা নিয়ে এবার বিমানবন্দরে ধরা পড়েন চালাকি করে, কোন পুলিশ ছাড়িয়ে নিয়ে আসবে? কোন পিসিমার নির্দেশে? নেই কেউ। তোমায় পাহারা দিয়ে বিদেশ যাওয়ার রাস্তা কে করে দেবে? সাধারণ মানুষ খেপে গেছে। আমি বলেছিলাম এই ফলের পর বাংলার মাটিতে শুধু চোর চোর স্লোগান শোনা যাবে তৃণমূল নেতাদের দেখলে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, আকাশেও চোর চোর ধ্বনি। মহুয়া মৈত্র তিনি দিল্লি যাচ্ছিলেন। আচ্ছা, বিমান যাত্রীরা তো বিজেপির নয়, তারা তো সাজানো নয়।
ভাড়াটে যোদ্ধা নয়, তারাও সাধারণ মানুষ, এবং তারা বিমানে করে যাচ্ছেন মানে তারা একটু একটু পয়সাওয়ালা শ্রেণীর মানুষ সাধারণভাবে, তারাও বলছেন চোর চোর চোর। কি করে যাবেন ভাইপো বাবু? আপনি বিমানে কি করে উঠবেন? আপনার পিসিমণি আসলে ওই রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্রটা দিলেন না কেন জানেন? বাকি সবটা অজুহাত। যদি যাওয়ার পথে থাকে চোর চোর, ওই যে চোরের পিসি, ওই যে চোরের দিদি, ওই যে চোর ঠাকুমা, চোর দিদিমা, এগুলো যাতে শুনতে না হয় তার জন্য পিসি বললেন, বাবা কোনো দরকার নেই, দুয়ারেটে ঘুমিয়ে কালীঘাট। এখন আকাশে বাতাসে চোর চোর ধ্বনি। ভাইবাবু, আমি বলছিলাম না যে আপনার এই রোয়াব কোথায় এখন বলুন তো? ব্র্যান্ডেড পোশাক পরে মানুষের মাঝখানে দাঁড়িয়ে একটা শেখানো বুলির মতো আপনি গলার শিরা ফুলিয়ে যে আওয়াজ দিতেন, কোথায় দেবেন? এসআইআর এর পরে আপনি র্যাম্পে হেঁটেছেন ঔদ্ধত্য দেখাতে। এত বড় জয়, ব্রিগেডে ব্রিগেডে জবাব দিতে আসছেন। দিল্লির বাবা, গুজরাটের গুন্ডা এসে গেছেন কলকাতায়। এই পশ্চিমবঙ্গে যে বদল আসতে চলেছে সেটা শোনাবো এবং অশরীরীর কণ্ঠ শোনাবো, কিন্তু তার আগে বলতে হবে না সিবিআই কিভাবে ছাড় পাচ্ছে। বাম জমানাতেও এই রাজ্যে সিবিআই ইচ্ছামতো তদন্ত করতে পারতো কোনো দুর্নীতি দেখলে, কিন্তু তৃণমূল জমানার শুরুতেও তাই ছিল। কিন্তু যেই মুহূর্তে ভাইপোবাবু পশ্চিমবঙ্গটাকে বেঁচে দেবার কারসাজি শুরু করলেন, খালি দুর্নীতি শুরু করলেন, তখন পিসিমণি দেখলেন সিবিআইকে সহজে এই রাজ্যে ঢুকতে দেওয়া যাবে না। তিনি কি করলেন? 2016 সালে দ্বিতীয়বার জিতে আসার পরে তিনি সিবিআইকে সাধারণ সম্মতি মানে জেনারেল কনসেন্ট যে রাজ্য দিয়ে রাখে সেটা বাতিল করলেন। বামেরাও করেনি, কাজ করেনি। এখন এই রাজ্যে আদালতের অনুমতি ছাড়া সিবিআই কোনো তদন্ত করতে পারে না। প্রতিটি সিবিআই তদন্ত যে চলছে সেগুলো সব আদালতের অনুমতি নিয়ে। এই যে নিয়মটা 2018 সালের 16ই নভেম্বর আমাদের সততার প্রতীক এই সিদ্ধান্ত নিয়েছিলেন, সিবিআইকে দুরকম কনসেন্ট দেওয়া যায়। দেশের সব রাজ্যেই জেনারেল কনসেন্ট দেওয়া থাকে, মানে প্রয়োজন হলে সিবিআই এসে তদন্ত করবে, কিন্তু এই রাজ্যের জেনারেল কনসেন্ট বন্ধ করে দেওয়া হয়। এখন স্পেসিফিক কনসেন্ট মানে প্রত্যেকটা তদন্তের জন্য রাজ্যের কাছে সিবিআইকে অনুমতি নিতে হবে। যদিও সিবিআই সেটা পায় না, অনেকবার অনুমতি চেয়ে, তারপরে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। যেগুলো যেগুলো চলছে তার মধ্যে এসএসসির চাকরি, প্রাথমিকের চাকরি, পুরনিয়োগের চাকরি সব চলছে, কিন্তু চলছে, কাজ চলছে। এগুলোর এবার জেনারেল কনসেন্ট থাকবে। বিজেপি ঠিক করে নিয়েছে ক্ষমতায় বসার পরেই পুরনো নিয়ম ফিরে আসবে, এই রাজ্যে স্বাধীনভাবে কাজ করবে সিবিআই, এই রাজ্যে স্বাধীনভাবে কাজ করবে। দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946-এর অধীনে সিবিআই কাজ করে, তাতে রাজ্যের সম্মতি নিতে হয়, নিতেই হয়, এটাই নিয়ম। কিন্তু সাধারণ সম্মতি আর বিশেষ সম্মতির মধ্যে একটা তফাৎ আছে। এবার সেই তফাৎটা ঘুচে যাবে এবং বিজেপি সরকার গঠন করেই যখন পূর্ণ স্বাধীনতা দিয়ে দেবে, আর যদি নাও আইনের বদল আনে অসুবিধা নেই, ডবল ইঞ্জিন সরকার তো। কেন্দ্র যদি সিবিআইকে বলে রাজ্য তো বাধা দেবে না, রাজ্য যদি সিবিআই চায় কেন্দ্র তো বাধা দেবে না। বুঝতে পারছেন দুয়ারে বিপদ কেমন কড়া নাড়ছে, ঠক ঠক করে কড়া নাড়ছে, বলছে ভাইপো বাড়ি আছো? না না না, আপনি দরজায় খিল এটেই বসে থাকুন। এইবার আপনাদের শোনাবো সেই অশরীরীর কণ্ঠস্বর। শুধু কণ্ঠস্বরটা শোনাবো তার কারণ সেখানে যে মুখভঙ্গি ছিল সেটা ভয়ঙ্কর। ছবিটা দেখুন, যিনি 1 সেকেন্ডে সব 12টা বাজাবার কথা বলেছিলেন তিনি। সেই অশরীরীর কণ্ঠস্বরটা আপনারা শুনুন, আমিও শুনছি। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা যে না নেবে সে বুঝতে পারবে আগামী দিন তো আমরাই থাকবো, তখন আমরা দেখে নেব, ভোটের পর তো সব পালাবে, তখন বলবে আর কিছুদিন সেন্ট্রাল ফোর্সকে রেখে দাও, আর কিছুদিন সেন্ট্রাল ফোর্সকে রেখে দাও যেন আমাদের বাঁচিয়ে দেয়। তারপর দেখুন, ভাইপো খালি বলেছিল 4 তারিখের পরে এই হবে ওই হবে, আর পিসি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো তার
ও সোশ্যাল মিডিয়ায় লেখা রয়েছে অনারেবল চিফ মিনিস্টার, নিজেকেই নিজে অনার দিয়েছেন, দিন। কিন্তু ভাবুন তো, সত্যি যদি বাংলায় আজকে যে ফল হয়েছে তার উল্টোটা হতো, প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন, সেই কথায় যে করতালি শোনা যাচ্ছিল, সেগুলো তো দুষ্কৃতীদের, তাদের তাণ্ডব এতক্ষণে শুরু হয়ে গেছে। 2021 সালে এক ব্যাপক সন্ত্রাস চলেছে রাজ্যে, লক্ষ লক্ষ মানুষকে ঘরছাড়া হতে হয়েছে, হাজার হাজার মানুষের বাড়ি নষ্ট হয়েছে, 50 জনেরও বেশি বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল। তখন কিন্তু এরকম হুঁশিয়ারি ছিল না, তাতেও এটা হয়েছিল। এবার যদি এই হুঁশিয়ারির পরে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারটাকে না ফেলে দিত, তাহলে বাংলার কি হতো একবার ভাবুন। পিসি ভাইপোর তাণ্ডব থেকে বাঁচতে পারতো না বাংলা, বাঙালি, বাংলার সমর্থকরা। বিজেপি কর্মীদের তো কথাই নেই। ঈশ্বরের অশেষ কৃপা যে এবার হিন্দুরা সংঘবদ্ধ হয়ে 82% হিন্দু একজোট হয়ে ভোট দিয়ে এই পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ বেঁচে গেছে, রবীন্দ্রনাথ স্বামীজির পশ্চিমবঙ্গ বেঁচে গেছে। ভাঙা গলার এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।